ইতিহাস বই আমাদের শেখায় ভারত ভাগ হয়েছিল 1947 সালে, কিন্তু এটা ডাহা মিথ্যে কথা। ভারত ভাগের আসল দলিল সই হয়েছিল তারও 27 বছর আগে 1920 সালের এক ধূলিমলিন বিকেলে নাগপুরের এক জনাকীর্ণ প্যান্ডেলে। সেদিন 50,000 মানুষের সামনে একজন মানুষকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। সেই মানুষটি কোনো পাল্টা চিৎকার করেননি, তিনি শুধু শান্ত পায়ে সেই সভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু সেদিন আসলে তিনি একা বের হননি, তার সাথে বেরিয়ে গিয়েছিল ভারতের অখণ্ডতা। কে ছিলেন সেই ব্যক্তি এবং কংগ্রেসের অন্দরমহলে ঠিক কী ঘটেছিল যা একজন হিন্দু মুসলিম ঐক্যের দূতকে বানিয়ে দিল ইতিহাসের সবচেয়ে বড় খলনায়ক? সাল 1920, ডিসেম্বর মাস, স্থান নাগপুর। ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন চলছে। প্যান্ডেলের নিচে প্রায় 50,000 মানুষ, বাতাসে ধুলো আর চরম উত্তেজনা। মঞ্চে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, পরনে লন্ডনের স্যাভিল রো থেকে বানানো দামি স্যুট, চোখে মুখে আভিজাত্যের ছাপ। তিনি কথা বলতে চাইলেন, কিন্তু 50,000 মানুষের সেই বিশাল জনসমুদ্র তাকে থামিয়ে দিল। চারপাশ থেকে ধেয়ে আসছে টিটকেরি, চিৎকার এবং অপমান। মঞ্চে দাঁড়ানো লোকটির অপরাধ, তিনি মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা ডাকতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন মিস্টার গান্ধী। অপমানে, ক্ষোভে সেই ব্যক্তি মঞ্চ থেকে নেমে সোজা বেরিয়ে গেলেন অধিবেশন ছেড়ে। আর কখনো তিনি কংগ্রেসে ফিরে আসেননি। যিনি বেরিয়ে গেলেন তিনি আর কেউ নয়, মোহাম্মদ আলী জিন্নাহ। অথচ মাত্র 4 বছর আগেও এই কংগ্রেসেই তাকে ডাকা হতো হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে। ইতিহাসের পাতায় এই ঘটনাটি কেবল একজন নেতার দলত্যাগ নয়। ঐতিহাসিকরা বলেন 1920 সালের সেই নাগপুর অধিবেশনই আসলে 1947 সালের দেশভাগের বীজ বুনে দিয়েছিল। কিন্তু কেন কেন কংগ্রেসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি নিজের ঘরেই এমন কোণঠাসা হয়ে পড়েছিলেন? আজকের গল্প জিন্নাহর সেই একাকিত্বের। গল্পের শুরুটা কিন্তু এমন ছিল না। 1915 সাল পর্যন্ত জিন্নাহ ছিলেন কংগ্রেসের অন্যতম প্রধান নেতা। তিনি ছিলেন একজন পুরোদস্তুর সাংবিধানিক রাজনীতিবিদ। ধর্ম বা আবেগ নয়, তিনি বিশ্বাস করতেন যুক্তি আর তর্কে। বিখ্যাত কবি ও রাজনীতিবিদ সরোজিনী নাইডু তখন জিন্নাহ সম্পর্কে বলেছিলেন, তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রকৃত দূত, অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটি, লম্বা, রাজকীয় এবং আমাদের ভবিষ্যতের আশা। 1916 সালে জিন্নাহর হাত ধরেই ঐতিহাসিক লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। কংগ্রেস এবং মুসলিম লীগ, দুই মেরুর দুই দলকে তিনি এক মঞ্চে নিয়ে এসেছিলেন। তখন জিন্নাহর পরিচয় মুসলিম নেতা ছিল না, তিনি ছিলেন একজন ইন্ডিয়ান ন্যাশনালিস্ট। কিন্তু রাজনীতিতে খুব শীঘ্রই এমন এক ঝড় আসতে চলেছিল যার জন্য জিন্নাহ নিজেও প্রস্তুত ছিলেন না। সেই ঝড়ের নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। সাউথ আফ্রিকা থেকে গান্ধী ফিরলেন এক নতুন মন্ত্র নিয়ে। তার রাজনীতি ড্রয়িং রুমের আলোচনায় সীমাবদ্ধ ছিল না, তিনি রাজনীতিকে নিয়ে গেলেন রাস্তায়, কৃষক আর শ্রমিকদের মাঝে। জিন্নাহ ছিলেন যুক্তিবাদী ব্যারিস্টার আর গান্ধী ছিলেন আধ্যাত্মিক পপুলিস্ট। জিন্নাহ কথা বলতেন ইংরেজিতে সংবিধান নিয়ে, আর গান্ধী কথা বলতেন অন্তরাত্মা নিয়ে, ধর্ম নিয়ে। বিখ্যাত ইতিহাসবিদ স্ট্যানলি ওলপার্ট তার বই জিন্নাহ অফ পাকিস্তানে এই সময়টাকে ব্যাখ্যা করেছেন দারুণভাবে। তিনি লিখছেন, জিন্নাহ গান্ধীর রাজনীতিকে মনে করতেন বিশৃঙ্খল, চরকা কাটা, ভজন গাওয়া, এগুলো জিন্নাহর কাছে রাজনীতি ছিল না। জিন্নাহ বিশ্বাস করতেন অশিক্ষিত জনগণকে রাজনৈতিকভাবে সচেতন না করে রাস্তায় নামালে তা কেবল অরাজকতাই ডেকে আনবে। কংগ্রেসের সাধারণ কর্মীরা ধীরে ধীরে গান্ধীর জাদুতে মুগ্ধ হতে শুরু করলো। যুক্তিবাদী জিন্নাহ ক্রমশ একা হতে শুরু করলেন। কিন্তু আসল ফাটলটা ধরল যখন রাজনীতিতে ধর্মকে টেনে আনা হলো। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খলিফাকে রক্ষার জন্য ভারতে শুরু হলো খিলাফত আন্দোলন। গান্ধীজি দেখলেন ব্রিটিশদের বিরুদ্ধে বড় আন্দোলন গড়তে হলে মুসলিমদের সমর্থন দরকার, তাই তিনি হিন্দুদের নেতা হয়েও কট্টর ইসলামী এই আন্দোলনকে পূর্ণ সমর্থন দিলেন। এখানেই জিন্নাহ থমকে গেলেন। তিনি ছিলেন সেকুলার, তিনি বিশ্বাস করতেন ধর্মের সাথে রাজনীতি মেশানো মানে বারুদের স্তূপে আগুন দেওয়া। ভারতের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং লেখক যশবন্ত সিং তার বইয়ে জিন্নাহর এই অসহায়তার কথা উল্লেখ করেছেন। তিনি লিখছেন, জিন্নাহ গান্ধীকে সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন, আপনি আগুনের সাথে খেলছেন, প্লেইং উইথ ফায়ার।
মোল্লাতন্ত্রকে রাজনীতিতে ডেকে এনে আপনি এমন এক শক্তিকে জাগিয়ে তুলছেন যাকে পরে আর নিয়ন্ত্রণ করা যাবে না। কিন্তু গান্ধীজি সেই সতর্কবার্তা শোনেননি। সংবিধানের জনক বি.আর. আম্বেদকরও পরবর্তীকালে জিন্নার এই অবস্থানের প্রশংসা করেছিলেন। আম্বেদকর লিখেছিলেন, মিস্টার জিন্না ছিলেন একমাত্র ব্যক্তি যিনি খিলাফতের বিরোধিতা করার সাহস দেখিয়েছিলেন। কংগ্রেস যখন মুসলিমদের খুশি করতে ব্যস্ত, তখন জিন্না একা দাঁড়িয়ে বলেছিলেন, ধর্মীয় উন্মাদনা দিয়ে দেশের মুক্তি আসতে পারে না। কিন্তু কংগ্রেসের তখন সংখ্যার লোভ, তারা জিন্নার যুক্তি শুনল না। জিন্না নিজে দলের মধ্যেই হয়ে পড়লেন বহিরাগত। অবশেষে এলো সেই দিন, 1920 সালের ডিসেম্বর মাস, নাগপুর সেশন। গান্ধীজি প্রস্তাব আনলেন অসহযোগ আন্দোলনের। জিন্না এর বিরোধিতা করতে মঞ্চে উঠলেন। তিনি চাইলেন আবেগের বদলে যুক্তি দিয়ে বোঝাতে। মাইকের সামনে দাঁড়িয়ে জিন্না বললেন, আমি মিস্টার গান্ধীর প্রস্তাবের বিরোধিতা করছি। মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ চিৎকার করে উঠল, মিস্টার গান্ধী নয়, মহাত্মা বলো, মহাত্মা বলো। জিন্না থামলেন। তিনি ভিড়ের কাছে মাথা নোয়ানোর পাত্র নন। তিনি আবার বললেন, আমি মিস্টার গান্ধীর কথা বলছি। এবার ভিড় আরো হিংস্র হয়ে উঠল। কেউ জুতো ছুড়ল, কেউ গালি দিল। জিন্নার প্রথম জীবনীকার হেক্টর বালিথো এই দৃশ্য বর্ণনা করতে গিয়ে লিখেছেন, এটি কেবল একটি রাজনৈতিক হার ছিল না, এটি ছিল জিন্নার জন্য চূড়ান্ত ব্যক্তিগত অপমান। জিন্না পাল্টা চিৎকার করলেন না, তিনি বাক্য শেষ করলেন এবং মঞ্চ থেকে নেমে সোজা অধিবেশন কক্ষ ত্যাগ করলেন। বলা হয় জিন্নার সাথে সেদিন তার স্ত্রী রুটি জিন্নাও ছিলেন। তারা দুজন যখন ধীর পায় সেই কোলাহলপূর্ণ প্যান্ডেল ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখন কংগ্রেসের সাথে জিন্নার সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাচ্ছিল। সেদিন রাতেই জিন্না নাগপুর থেকে বোম্বে ট্রেন ধরেন। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলেন, তিনি বিষণ্ণ মনে বলেছিলেন, আমি কংগ্রেস এবং গান্ধীর সঙ্গ ত্যাগ করলাম, কারণ আমি জনতার উন্মাদনা, মব হিস্টেরিয়া দিয়ে রাজনীতি করায় বিশ্বাসী নই। এরপর জিন্না প্রায় এক দশকের জন্য নিজেকে গুটিয়ে রাখলেন। তিনি লন্ডনে চলে গেলেন স্বেচ্ছা নির্বাসনে, কিন্তু সেই 1920 সালের অপমান তিনি কোনোদিনও ভোলেননি। ঐতিহাসিক আয়েশা জালাল তার বিশ্লেষণে বলেন, জিন্নার কংগ্রেস ত্যাগ ছিল যুক্তিবাদী রাজনীতির বিদায়। জিন্না সাম্প্রদায়িক ছিলেন না, বরং তিনি ছিলেন অতিরিক্ত মাত্রায় সেকুলার, যিনি গান্ধীর ধর্মীয় পপুলিজমের সাথে খাপ খাওয়াতে পারেননি। ট্র্যাজেডি হলো, যে মানুষটি ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিলেন, সেই মানুষটিকেই ইতিহাসের ফেরে পড়ে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে হলো। নাগপুরের সেই মঞ্চে যদি জিন্নাকে কথা বলতে দেওয়া হতো, যদি তাকে অপমান না করা হতো, তবে হয়তো ভারতের ইতিহাস অন্যরকম হতো। 1920 সালে কংগ্রেস জিন্নাকে কর্নার বা কোণঠাসা করেছিল ঠিকই, কিন্তু সেই কোণঠাসা বাঘটি ফিরে এসে 1947 সালে মানচিত্র ছিঁড়ে তার জবাব দিয়েছিল।